আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। কারোর সাথে যুদ্ধ করবে না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বারবার আক্রমণ হলেও কখনো পিছপা হননি তিনি। আতিকা রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বাংলাদেশে অতিথি হয়ে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় ৩৮ বছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। প্রধানমন্ত্রী কার্যালয়ে SSF এর প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী এ সময় বাহিনীর সদস্যদের আনুগত্য ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আমাদের SSF এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। শেখ হাসিনা বলেন, প্রতিনিয়ত নিরাপত্তা শঙ্কার মধ্যেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তিনি। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তার লক্ষ্য। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই দিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। শুধু দেশে নয়, SSF সদস্যদের পেশাদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাফল্য সেটাও আমাদের ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতিকা রহমান, RTV, ঢাকা। কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলে না বগুড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। ভোরে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে কারাগারের কন্ডেম সেল থেকে পালিয়ে যায় আসামিরা। বগুড়া প্রতিনিধি GM সজলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। মঙ্গলবার গভীর রাতে বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যায় 4 জন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি। খবর পাওয়া মাত্রই সদর থানা ও ফাঁড়ির পুলিশ শহরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। এক পর্যায়ে ভোরে চেলোপাড়ায় করতোয়া নদীর পাড়ে চাষি বাজার থেকে 4 আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি একই কন্ডেম সেলে ছিলেন। সেখান থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে সেলের বাইরে বের হন। আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের বিল্ডিং থেকে নিচে নামেন। এরপর কারাগারের পূর্ব পাশে করতোয়া নদীর ব্রিজের নিচ দিয়ে ওই 4 জন পালিয়ে যান। জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে কারাগারের একজন প্রতিনিধি আমরা রাখবো। তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কিনা, বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা। এদিকে এই ঘটনার পর কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক। কারাগারের নিরাপত্তা দুর্বল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তদন্ত করা হবে। পুরাতন দিনের যে ছাদগুলো, ওখানে রড থাকে না, তো ওইটার একটা অংশ ওরা ছিদ্র করে ওরা বেরোতে সক্ষম হয়। তা আমরা দেখছি এবং এটা প্রপারলি তদন্ত করা হবে। এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। মৌসুমী রহমান, RTV।
হিন্দু সেজে 23 দিন লুকিয়ে থাকার পর সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় সরাসরি অংশ নেওয়া ফয়সাল ও মুস্তাফিজকে খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হেলিকপ্টারের মাধ্যমে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকায় আনা হয়। এর আগে সকালে এই হত্যায় অন্যতম অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা গ্যাসবাবুর পুকুরে ফেলে দেওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়ে হদিস পেলেনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় প্রধান অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সহযোগী ফয়সাল ও মুস্তাফিজ ঘটনার পর 19 মে দেশে ফিরেন। এরপর হিন্দু সেজে ফয়সাল পলাশ রায় ও মুস্তাফিজ শিমুল রায় নাম ধারণ করে ছদ্মবেশে খাগড়াছড়ির পাতাল কালী মন্দিরে লুকিয়েছিলেন। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম সকালে পাহাড়ে গিয়ে অভিযান শুরু করে। পরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ঢাকা থেকে হেলিকপ্টারের মাধ্যমে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিকেলে 2 আসামিসহ হেলিকপ্টারে করে রাজধানীর পূর্বাচলে নামেন তিনি। শিমুল ভূঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। যে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। ক্লোরোফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, সে ফয়সাল ভূঁইয়া। এবং এখানে যে মুস্তাফিজ যাকে বিভস্ত্র করে, যাকে নিয়ে তারা সেই চেয়ারে বসে বাধা বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয়। হারুনুর রশিদ জানান, দুজনকে রিমান্ডে নিয়ে আরও তথ্য উপাত্ত বের করা হবে। বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে। এমপি আনার হত্যায় সরাসরি অংশ নেয়া 7 জন সহ মোট 9 জনকে গ্রেপ্তার করার কথা জানান তিনি। এদিকে আনার হত্যায় প্রধান অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা 3টি মোবাইল ফোন ঝিনাইদহে পুকুরে ফেলে দেন মামলার আরেক আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। কারাগার থেকে গ্যাস বাবুকে নিয়ে সেই মোবাইল ফোনগুলো উদ্ধারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েও কিছুই পাননি তারা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। এক ছাগলে পাশার দান উল্টে দিয়েছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের। সরকারি চাকরি করে নিজের সঙ্গে পাল্টে দিয়েছেন পরিবারের সবার ভাগ্য। বাদ যাননি আত্মীয় স্বজনও। স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে বানিয়েছেন আলিশান বাড়ি। পুরো গ্রাম জুড়েই গড়েছেন বিপুল সম্পদ। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের যেন শেষ নেই। স্ত্রী সন্তানের পাশাপাশি সম্পদের ছোঁয়ায় বাদ যায়নি গ্রামের বাড়ি বরিশালের মোলাদি উপজেলার বাহাদুরপুরও। নিজ গ্রামে পিন্টু নামে পরিচিত এই সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকরি করে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাইকে করেছেন বিত্তশালী। স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে রূপ দিয়েছেন আলিশান ভবনে। বাড়ির সামনে 4 কিলোমিটারের খালের 2 পার সিমেন্টের ব্লক দিয়ে বেঁধেছেন। খালের উপর তৈরি করেছেন 8টি পাকা সেতু। বাড়ির পাশে গড়েছেন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, মসজিদ, মাদ্রাসা, ক্লিনিকের মতো প্রতিষ্ঠান। কোন পোস্ট কি এত আর আমরা জানি না। দেখুন হ্যাঁ কদ্দুর কি সম্পদ আছে না আছে ঢাকার শহরে হেইডে আমরা জানি না। বিল ডাইতে গেলে দেখবেন যে আগো প্রত্যেকটা এতে পিলার গাড়া আছে। এর দেশে কম আসে, আগে জমি অতটা ছিল না, শহরেই বেশি থাকে, দেশে আসে কম। টেকনিক্যাল কলেজ করছে একটা, আর আর বাড়ি মসজিদ আর জমা জমিও আছে। এখান মালিক কিভাবে হয়েছে তারা আমরা জানি। আমরা জানি এই চাকরি করে ওই করেছে। আগে এতটা ছিল না, হয়তো এখন কিরকম কি করছে তা আমরা বলতে পারবো না। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, ক্ষমতার দাপটে বিএনপি আমলে স্কুল শিক্ষক বাবাকে বানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান। খাল ভরাট করে গড়েছেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। তবে স্থানীয়দের কাছে ভালো মানুষ হিসেবেই পরিচিত সাবেক এই রাজস্ব কর্মকর্তা। ছোটবেলা থেকে তাকে দেখতাম, সে অমায়িক ছিল। সদাই বলেন, ব্যবহার বলেন, সব দিকে কেউ তাকে বেয়াদব বলতে পারবে না। মতিউর রহমানের অর্থে গড়া না, এটা আমাদের একটা হাওলাদার ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে এরা পরিচালিত হইতে আছে। আর এই ফাউন্ডেশনের মাধ্যমেই এরা সব কিছু করা হয়েছে। মসজিদ মিনার যেখানে, এটা 10 জনের সহযোগিতায়, ওনার সহযোগিতায় না। স্কুল জীবন থেকেই তুখোর মেধাবী মতিউর রহমান পিন্টু সরকারি চাকরি পেয়ে কিভাবে এত সম্পদ গড়েছেন তা নিয়ে নানা প্রশ্ন জনমনে। ইমরুল কায়েস, RTV।
এদিকে খোঁজ মিলছে না ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান সহ তার পরিবারের সদস্যদের। তারা দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন জানা নেই কারো। তবে একে একে বেরিয়ে আসছে ওই সরকারি চাকুরির অবৈধ সম্পদ অর্জনের নানা কীর্তি। দুদকের প্রধান আইনজীবী জানান, মতিউরের বিরুদ্ধে আগের 3 অভিযোগও খতিয়ে দেখা হবে। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। ছেলে মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকার ছাগলের ইস্যু আড়াল করতে নিজ সন্তানকেই অস্বীকার করে বসেন সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এই ছেলেকে আমরা চিনি না, এটা রূপকথার গল্পের মতো জিনিসটা হয়েছে। এটা টেকনিক যে কিভাবে একটা মানুষের সম্মানহানি করা যায়। তবে ছেলেকে আড়াল করতে যেয়ে বেরিয়ে পড়ে থলের বেড়াল। প্রকাশ পেতে থাকে সারা দেশে ছড়িয়ে থাকা তার ও তার পরিবারের সদস্যদের অঢেল সম্পদের খতিয়ান। একজন সরকারি কর্মকর্তা কি করে এত সম্পদের মালিক হলেন, সে প্রশ্ন এখন মুখে মুখে। সমালোচনার মুখে রাজস্ব বোর্ড ও সোনালী ব্যাংকের পরিচালকের পদ হারান তিনি। দুদক তার সম্পদের অনুসন্ধানে নেমেছে। আদালত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু তার সন্ধান দিতে পারছে না কেউ। গোয়েন্দা সংস্থাগুলোও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। রাজধানী ধানমন্ডির এই বাড়িটিতে ঈদের আগের দিনও ছিল নানান রকমের আয়োজন, ছিল রঙিন আলোর ঝলকানি। তবে এখনকার চিত্রটি পুরোটাই ভিন্ন। এক ছাগল কাণ্ডে যেন নিস্তব্ধ সবকিছু। ভবনের নিরাপত্তা কর্মী জানান, মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি কেউ। 5-7 দিন আগে হেরা আইছিল, তারপর কোরবানি দেওয়ার পরে আবার একদিন পরে চলে গেছে। হেরা জায়গায় থাকে না। উনি আমার ভগ্নিপতি, ওরা আমার শিবু আমার ছোট বোন, এই হলো আমার ভাগিনা। আমরা যেহেতু একটা স্টেটের মালিক, এখনো আমাদের অনেক সম্পত্তি আমাদের আছে। খবর রটেছে নিজেকে আড়াল করতে মাথা ন্যাড়া করে ভারতে পালিয়েছেন তিনি, তবে তা নিশ্চিত করেননি কেউ। দুদকের আইনজীবী জানান, মতিউরের বিরুদ্ধে সব অভিযোগই খতিয়ে দেখা হবে। বিভিন্ন পত্রপত্রিকায় খবর চাউর হচ্ছে যে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত চলে গিয়েছেন, কিন্তু সে বিষয়টি অফিসিয়ালি আমাদের কাছে কোনো রেকর্ড নাই। দুদক তার কাজ চালিয়ে যাচ্ছে, ওনার তথ্য সম্পদের খোঁজ করছে এবং আমরা আশা করি অচিরেই অনুসন্ধান শেষ করে কমিশনে দাখিল করবে। মতিউর রহমানের সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। পূর্বের যে অভিযোগগুলো ছিল সেগুলির যদি যৌক্তিকতা থাকে অবশ্যই সেগুলি নতুন করিতেও আসবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে আরও 2 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নিখুঁতভাবে তদন্ত সম্পূর্ণ হওয়ার জন্য সময় প্রয়োজন জানিয়ে ইসি সচিব বলেন, তদন্তে যারাই দোষী প্রমাণিত হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ রয়েছে, আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ নিজেদের নামের পাশাপাশি বাবা মায়ের নামও পরিবর্তন করেছেন। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলেও অভিযোগ রয়েছে। ওনারা কিভাবে প্রথমত ভোটার হয়েছিলেন এবং এখানে কোন কোন ডকুমেন্টগুলো এসছে, আমরা একেবারে আদ্যপান্ত শুরু কিভাবে হলো, কোথায় সেটা ডিস্ট্রেক্ট হলো, কোথায় কারো ইনভলভমেন্ট ছিল কিনা, ডিটেইল তারা তদন্ত করছে। তো তারা আরও সময় চেয়েছেন আমাদের কাছে। তো আমি মনে করি যে তারও সময় লাগতে পারে। আমরা যাতে নির্ভুলভাবে বিস্তারিত এবং নিখুঁতভাবে আমরা তদন্তটা করতে চাই, যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলেছে, দুর্নীতিতে জড়িত থাকার দায়ে গেল মাসে জেনারেল আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি মার্কিন প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছে। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইটার। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে 2 দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বিরাজমান রয়েছে।
সাবেক কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম বলেন, দুর্নীতিবাজের পক্ষ নিয়ে বিবৃতি দিলে দুর্নীতির দায় বাহিনীর উপর চলে আসে। সংসদ সদস্যরা ঋণ খেলাপি, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্যের সিন্ডিকেট ও অর্থ পাচারকারীদের তালিকা জাতির সামনে তুলে ধরার দাবি জানান। সংসদ উপনেতা বলেন, কিছু সমস্যা থাকলেও তার সমাধান করে এগিয়ে যাচ্ছে সরকার। শরীয়ত খানের রিপোর্ট। বেনজির আসাদুজ্জামান সহ পুলিশের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তার অস্বাভাবিক সম্পদ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এসব সংবাদ নিয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের এমন অবস্থানের বিরোধিতা করেন সাংবাদিক সহ দুর্নীতি বিরোধী সংগঠনগুলো। এবার সে প্রতিবাদে সুর মেলালেন সংসদ সদস্যরাও। যখন কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি অথবা সংস্থা কিংবা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তখন ওই গোষ্ঠীর বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা, বিবৃতি ওর কারণে পুরো সংস্থার উপর চলে আসে এই দায়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ছাগল চিহ্নিত করার আগে মতিউর রহমানের মতো দুর্নীতিবাজদের চিহ্নিত করতে দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান বাহাউদ্দিন নাসিম। এমন মতিয়ার আরো আছে কিনা যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন। সংসদ সদস্যরা বলেন, এতদিন ছোট দুর্নীতিবাজ ধরা পড়লেও রাঘব বোয়ালরা বেঁচে গেছে, এদের কেউ কেউ এখন ধরা পড়ছে। 10 দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই। আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন, এই যাদের নাম এসছে, এই টাকা তারা ভোগ করতে পারছেন না। আজকে পুলিশের প্রধান যদি হয়, আজকে এনবিআর এর কর্মকর্তা এই কাজ করে। দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। তারাই এই দুর্নীতির সাথে জড়িত, যারাই সরকারের প্রক্রিমেন্টের সাথে জড়িত। সরকারের বিভিন্ন প্রকল্পের পিডি আছে, আপনি কল্পনা করতে পারবেন না একজন পিডি কত শত শত কোটি টাকার মালিক। আমার কাছে মনে হয় এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, এদের চিকিৎসাও খুব প্রয়োজন। সংসদ উপনেতা বলেন, কিছু সমস্যা থাকলেও তার সমাধান করছে সরকার। আমাদের কিছু কিছু জায়গায় কিছু সমস্যা আছে, তা চলার পথে এই সমস্ত সমস্যার সমাধান করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষ টাস্কফোর্স গঠন করে দুর্নীতির দুষ্টু চক্রের হাত থেকে জনগণ ও দেশকে রক্ষা করার আহ্বান জানান সংসদ সদস্যরা। মূল্যে অর্জিত শরীয়ত খান, RTV, ঢাকা। দুর্নীতি বিষয়ে কেবল আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতির সব খাতে আছে জানিয়ে তিনি বলেন, এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার। এদিকে ডাক বিভাগের কর্মকর্তাদের 51 কোটি টাকা আত্মসাতের সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইকবাল অনেকের রিপোর্ট। রাঘব বোয়ালদের দুর্নীতি, ঘুষের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির খবরই এখন আড্ডার আলোচনার খোরাক। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, দুর্নীতিটা আমরা দমন করতে পারি নাই বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় নাই। রাজধানীর বিমানবন্দরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের সব খাতেই দুর্নীতি আছে, তবে দুর্নীতিবাজ কাউকে সরকার ছাড় দেবে না। দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের। এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ
করেনি, করবে। কেবল আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা যাচ্ছে। এদিকে ডাক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় 51 কোটি টাকা আত্মসাতের সত্যতা মিলেছে। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেয়া হয়েছে। 2 রকম অপরাধ সংঘটিত হয়েছে। 2 রকম অপরাধকে আমরা প্রতারণা হিসাবে এবং অনিয়ম দুর্নীতি হিসেবে দেখছি, যে কারণে আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাছে, চেয়ারম্যানের কাছে আমি চিঠি দিয়েছি এবং ডিরেক্টর জেনারেলের কাছে আমাদের ডিরেক্টর জেনারেল চিঠি দিয়েছে। এই প্রত্যেকটা ঘটনার তথ্য উপাত্ত সহ আমরা দুদকের দৃষ্টি আকর্ষণ করে তাদের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি। ডাক বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান পলক। বাংলাদেশ, মিস্টার সাজিব ওয়াজেদ জয়। ইকবাল অনিক, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আগামী শনিবার ঢাকায় 1 জুলাই দেশের সকল মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্ত হবে, তাই জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি ঠিক করতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। ভাই উপযুক্ত আন্দোলন হয়েছে কি হয়নি তা আপনারা দেখবেন সামনে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। 1 জুলাই মহানগরগুলোতে, এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। আদালতের দোহাই দিয়ে সরকার পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। এদিকে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় সেগুনবাগিচায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম। জাহিদ রহমান, RTV, ঢাকা। লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নুরুল ইসলাম নামে এক গরু পারাপারকারী নিহত হয়েছে। ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তে 919 নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী জানায় রাতে 4 থেকে 5 জন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের 919 নম্বর পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় কোচবিহার জেলার সিতাই থানার 78 বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়। এ বিষয়ে লালমনিরহাট 15 বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকান্স জানান, পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নিহত নুরুল ইসলাম লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে। রংপুর ও নীলফামারীতে অপুষ্টি মোকাবেলায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকামস জানো প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। রংপুর নীলফামারীতে 5 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী ও স্তনদানকারী নারী এবং কিশোরীদের অপুষ্টি মোকাবেলায় 4 বছরের তথ্য প্রকাশ করে। প্রকল্পটির সহযোগী EU, অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ
পরিষদ সদস্য আসাদুজ্জামান নূর, আইসিটি বিভাগের সচিব, কেয়ার বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর, ইইউ রাষ্ট্রদূত সহ অনেকেই উপস্থিত ছিলেন। নতুন করে দেশের বিভিন্ন স্থানে এনআরবি ব্যাংকের 8টি উপশাখা চালু হয়েছে। শাখাগুলো হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ, বগুড়ার সান্তাহার, ধুনট, রাজশাহীর কাশিয়ারাঙ্গা, বরিশালের বাটাচোর, নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ, ফেনীর ছাগলনাইয়া এবং টাঙ্গাইলের গোড়াই শাখা। বুধবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহাতাবুর রহমান উপশাখা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান, পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের 18তম লোকসভায় প্রধান বিরোধী দলনেতা হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এতে দীর্ঘ 10 বছর পর প্রধান বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ইন্ডিয়া জোটের সর্বসম্মতিতে মঙ্গলবার রাতে আসে এই ঘোষণা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এমন কথাই জানিয়েছেন। এদিকে ভারতে 18তম লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর এই প্রার্থী। গণমাধ্যমে ছাত্রলীগের নেতিবাচক সংবাদ বেশি প্রচার হয়, তবে ছাত্রলীগ ইতিবাচক কাজ বেশি করে। তাই ছাত্রলীগের ভালো উদ্যোগগুলো ফলাও করে প্রচারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে মিরপুর ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেটের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আরাফাত বলেন, ছাত্রলীগকে বিতর্কিত করতে স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি সবসময় কাজ করে যায়। বৃহস্পতিবার থেকে সরকারি ও বেসরকারি 64টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইনডোর এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে 3 জুলাই পর্যন্ত। কোথাও কোনো কোনায় বিচ্ছিন্নভাবে কোনো একটি অঘটন দুর্ঘটনা ঘটলে যে ফলাও করে প্রচার করা হয়, আমি আমার গণমাধ্যমের বন্ধুদের বলবো, বাংলাদেশ ছাত্রলীগের ভালো উদ্যোগগুলো, গঠনমূলক উদ্যোগগুলোকে আরো বড় আকারে আপনারা প্রচার করুন। পুরো সংগঠনকে বিতর্কিত করার অনেকে অপচেষ্টা করেন। কারা করেন আমরা জানি এবং বুঝি, কারণ এদেশে এখনো সাম্প্রদায়িক উগ্র অপশক্তির বীজ আছে। এবার টি-20 বিশ্বকাপের খবর। প্রথম সেমিফাইনালে কাল ভয়ডরহীন আফগানিস্তানের মুখোমুখি হবে বদলে যাওয়া দক্ষিণ আফ্রিকা। ট্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা শুরু সকাল 6:30টায়। স্বপ্নময় ইতিহাসে আরও একটি অধ্যায় যোগ করতে চায় আফগানরা। আর প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে চোখ প্রোটিয়াদের। অর্ণগফুরের রিপোর্ট। 2004 সালে ক্রিকেটে পা রাখা আফগানিস্তান মাত্র 20 বছরের মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে। অনেক দলের যা অর্জনে লেগেছে 50 বছর। ক্রিকেট রূপকথা রচনা যেন ক্লান্তি নেই নবীরচিতদের। তাই তো আরেকটি ইতিহাসের হাতছানি তালেবান শাসিত যুদ্ধবিধ্বস্ত দেশটির। আফগান অগ্রযাত্রায় ব্যাটিং সেনা আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী রহমানুল্লাহ গুরবাজ ও তৃতীয় সেরা ইব্রাহিম জাদরান। যদিও মিডল অর্ডার ব্যাটারদের ফর্ম চিন্তায় ফেলতে পারে টিম ম্যানেজমেন্টকে। এক্ষেত্রে আফগানদের ভরসার নাম স্পিন। দলপতি রশিদ খানের সঙ্গে নূর আহমেদের রসায়ন জমেছে বেশ। ফজল হক ফারুকি, নবীনুল হকের জোড়া পেস আক্রমণ পাওয়ার প্লেতে সুবিধা এনে দিয়েছে আফগানিস্তানকে। প্রোটিয়াদের বিপক্ষে শক্তির পাশাপাশি কৌশলী ভূমিকাও নেবে আফগানরা। অন্যদিকে টানা 7 ম্যাচ জিতে নিজেদের প্রতিজ্ঞা ও বদলে যাবার কথা জানান দিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পিছু ছাড়ছে না নকআউট ম্যাচে ভেঙে পড়ার ইতিহাস। তবে এবারের টুর্নামেন্টের 6টি স্নায়ু চাপের ম্যাচ জয় চোকার তকমা ঘোচানোর সাহস দিচ্ছে প্রোটিয়াদের। টপ অর্ডারে ধারাবাহিকতার অভাব থাকলেও মিডল অর্ডারে ফর্ম ও গভীরতা রয়েছে আফ্রিকান শিবিরে।
বিশেষ করে ত্রিনিদাদের স্পিন বান্ধব উইকেটে মার্করাম, মিলার ও ক্লাসেনের ভূমিকা আরও বাড়বে। এখনও ইয়ানসেনের অলরাউন্ড পারফরমেন্সের অপেক্ষায় প্রোটিয়ারা। রশিদ নূরের কাউন্টারে শামসি মহারাজের সাফল্য ব্যর্থতা নির্ধারণ করে দিতে পারে ম্যাচের ভাগ্য। টি-20তে আফগানদের কাছে না হারার রেকর্ড প্রেরণা জোগাতে পারে প্রোটিয়াদের। অরণ্য গফুর, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।